নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশজুড়ে অস্থিরতা, আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জুলাই সনদ নিয়ে ঐকমত্যের তাগিদ। গণহত্যার মামলায় আজ সাক্ষী দেবেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দ্রুত বিচার কাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। রিট নাটকীয়তার পর জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। কোনো ষড়যন্ত্রই ভোট বানচাল করা যাবে না বলছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা। এখনও বলবৎ 144 ধারা, শঙ্কামুক্ত নন আহত 3 শিক্ষার্থী। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল করি আছি। শুরুতে শিরোনামগুলো দেখছিলেন। নির্বাচন বিলম্ব বা নির্বাচন বানচালের জন্যই দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক গবেষক এবং বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, দ্রুত নির্বাচন না হলে সামনে সহিংসতা আরও বাড়তে পারে। শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্যের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। লাভলি বিথি রিপোর্টে বিস্তারিত দেখুন। অন্তর্বর্তী সরকার চায় ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করেছে এসিপ। কিন্তু এরপর থেকে হঠাৎ করে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি। দলগুলোর মধ্যে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা, বেড়েছে মব সন্ত্রাসও। সংকটময় এমন পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সংস্কার ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় সামনে রাজনীতিতে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বাংলাদেশ যদি এখন দ্রুত নির্বাচন করতে না পারে এবং কোনো কারণে যদি এই নির্বাচনের রোডম্যাপ একবার বাধাগ্রস্ত হয়, তাহলে একটা চরম বন্য অবস্থা তৈরি হয় এবং বাংলাদেশ ফেইল্ড স্টেট হওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। এই সরকারের নিয়ন্ত্রণ কম, সেটা আমরা দেখছি। সমাজের উপরও কম, প্রশাসনের উপরও কম। নির্বাচনকালে তো সহিংসতা বাড়ে। বিভিন্ন দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল তো এখন শুরুই হয়। বারবার বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন চান। আপনি যদি দেখেন দের ইজ আ ফ্যাকশন উইদিন দ্য গভর্নমেন্ট যেটা চাচ্ছে না, আপনাকে সেই ফ্যাকশনকে উইক করতে হবে, তাকে সরাতে হবে। যারা ব্যর্থ তাদেরকে আপনার সরাতে হবে। ইফ হি ডাজ দ্যাট, এইটাই এখন পর্যন্ত উইল সেন্ড এ ক্লিয়ার সিগন্যাল টু দ্য পলিটিক্যাল পার্টিজ যে ইয়েস, এই গভর্নমেন্ট ইলেকশন নিয়ে সিরিয়াস। আদারওয়াইজ আপনি চিন্তা করে দেখেন, আপনি বারবার শুনতেছেন ওনার কথা, কিন্তু আপনি এখন পর্যন্ত তাকে ভিজিবল কোনো কি বলবো ইম্প্যাক্টফুল ডিসিশন নিতে দেখেছেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, পিআর পদ্ধতি সহ বিরোধপূর্ণ বিষয়ে ন্যূনতম ঐকমত্যের পক্ষে বিশ্লেষকরা। না হলে নির্বাচন ও পরবর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন অধ্যাপক আসিফ শাহান। নির্বাচন হলে 10টা, 20টা, 30টা, 40টা, 5টা সিট পাচ্ছেন, সেটার একটা কনসিকুয়েন্স, আপনার লস হচ্ছে। আর নির্বাচনই হচ্ছে না, আপনি গত 15 বছরের যে সময়কাল, সেই রকম একটা সময়কালে ফেরত যাচ্ছেন, সেটার কনসিকুয়েন্সটা কি? তাহলে হচ্ছে কি ওই ন্যাশনাল ইন্টারেস্ট থেকে কথা বলেন। আপনারা একটু বোঝার চেষ্টা করা উচিত পলিটিক্যাল পার্টিদের কোনটাতে আমি হচ্ছে গিয়ে বেশি লস স্বীকার করছি। গবেষক আলতাফ পারভেজের মতে এই মুহূর্তে সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাস দমনে গুরুত্ব দিতে হবে। সরকারের মূল মনোযোগ দেওয়া উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন হওয়া প্রয়োজন। এখানে যদি পুরো সরকারও না হয়, সরকারের নতুন আরও শক্তিশালী দক্ষ আইন শৃঙ্খলা রক্ষায় দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রয়োজন। বিশ্লেষকদের আশঙ্কা, চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য না থাকলে তৃতীয় শক্তির উত্থান হতে পারে। যেই দাবি আছে সেগুলো নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 7টি রাজনৈতিক দলের বৈঠক আজ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেলে এই বৈঠক হবে। গতকাল বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে নিজেদের অবস্থান তুলে ধরে ব্রিফিং করে দল তিনটি। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জবানবন্দি দিবেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন এবং আবদুল্লাহ আল মামুনের আইনজীবীর সম্মুখে এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে সিএমএম কোর্টে জবানবন্দি দেন চৌধুরী মামুন। তখন তিনি বলেন, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি এবং ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আর একই সাথে জানান, লেথার উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকেই। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। আর এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 35 জন। তারা বর্ণনা করেছেন জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতা। বিচার দাবি করেন নির্দেশদাতা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই গণহত্যায় জড়িত সকলের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের সহকর্মী মাইনুল মারুফ আছেন, এই বিষয়ে খোঁজ খবর রাখছেন তিনি। সরাসরি যাচ্ছি তার কাছে। মারুফ, চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই প্রসঙ্গে সাক্ষ্য গ্রহণ কখন দিবেন জানতে পেরেছেন কিনা, আর এই বিষয়ে যদি নতুন কোনো তথ্য থাকে আমাদের জানাবেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং তিনি কিন্তু এর আগেও সিএমএম কোর্টে একটি জবানবন্দি দিয়েছেন এবং আজকেও আশা করা যায় সেই কথাগুলোর পাশাপাশি হয়তো নতুন কোনো তথ্য উঠে আসবে। তবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে সাক্ষ্য গ্রহণ, তাতে কিন্তু সাংবাদিক সহ কোনো প্রত্যক্ষদর্শীরা থাকতে পারবে না। তবে সেখানে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী বা ডিফেন্স লয়াররা থাকবেন, পাশাপাশি প্রসিকিউশন থাকবেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ কিন্তু এই সাক্ষ্য গ্রহণ হবে। এবং এর আগে তিনি যে সাক্ষ্য দিয়েছিলেন সিএমএম কোর্টে, যে জবানবন্দি দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে মরণাস্ত্র ব্যবহার, পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি, এই সবগুলোই ছিল রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সকল সিদ্ধান্ত এসেছিল সরাসরি উচ্চ পর্যায় থেকে এবং শেখ হাসিনা নিজে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন এবং তিনি সেই নির্দেশনা পান আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে। এই জবানবন্দি কিন্তু এর আগে মার্চে যখন সিএমএম কোর্টে তিনি দিয়েছিলেন এবং তা সেই বিষয়গুলোর সাথে সাথে হয়তো আরও কিছু নতুন বিষয় আজকে উঠে আসতে পারে। যখন জবানবন্দি দেওয়া শেষ হবে তখন হয়তো প্রসিকিউশন আমাদের এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। এছাড়া আজ সকালে কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সংস্কার কাজ পরিদর্শনে এসেছিলেন 2 উপদেষ্টা এবং আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান। তারা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন যে ভবন, যে সংস্কার কাজ হয়েছে এতদিন ধরে, সেই ভবনটির পরিদর্শন করেন। সেখানে কী কী অগ্রগতি হয়েছে তা খতিয়ে দেখেন এবং পাশাপাশি নির্দেশনা দেন নতুন কী করা যেতে পারে এই বিষয়ে। এবং এখন পর্যন্ত যদি জানিয়ে রাখি, আসিফ নজরুল এর আগেও বলেছেন যে জুলাই অভ্যুত্থানের বিচারে সরকার বদ্ধপরিকর। আজও কিন্তু সেই কথাটাই তিনি বলেছেন। তিনি জুলাই অভ্যুত্থানের যেই গণহত্যা হয়েছে তার বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে বলে কিন্তু তিনি অঙ্গীকার করেছেন। পাশাপাশি যে বিচার কাজ, গুম, হত্যা সহ অন্যান্য যে সকল ঘটনা ঘটেছে মানবতাবিরোধী অপরাধের, সে সকল বিচার কাজ আরও ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে বলেও কিন্তু তিনি আজ জানিয়েছেন। এছাড়া আজকে যে সাক্ষ্য গ্রহণের ব্যাপারে বলছিলাম, চৌধুরী আবদুল্লাহ মামুনের, তিনি এই মামলায় আজকে বলা যায় যে 35 জন দিয়েছেন, তিনি একজন আজকে 36তম সাক্ষী হিসেবে হয়তো তিনি সাক্ষ্য দেবেন এবং তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য কিন্তু দেবেন এবং কিছুক্ষণ পরে হয়তো তা শুরু হবে। জি, ধন্যবাদ আপনাকে মারুফ। সহকর্মী মারুফ যেরকম জানাচ্ছিলেন, সকাল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন দ্রুত বিচার কাজ শেষ করতে গঠন হতে পারে 3য় ট্রাইব্যুনাল। একই সাথে জানিয়েছেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আর বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ সময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি
এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো। তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। দর্শক চলুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জেনে আসি। সহকর্মী সুমাইয়া ঐশী আছেন ঢাকা ইউনিভার্সিটি প্রাঙ্গণে। ঐশী, সকালের প্রচার প্রচারণা কেমন দেখছেন? শিক্ষার্থীদের আনাগোনা, তাদের মতামত জানাবেন আমাদের। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম যিনি প্রচারণা শুরু করেছেন। তার আগে কিন্তু আমরা কোনো প্রার্থীকে প্রচারণায় নামতে দেখিনি। তিনি আমাদেরকে যেটি বললেন সেটি হচ্ছে গতকাল তো হঠাৎ করে ডাকসু স্থগিতের একটি আদেশ এলো এবং প্রায় আধা ঘন্টার মধ্যে সেই আদেশ স্থগিত হলো। এবং তারপরে বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হলো, সবাই প্রতিক্রিয়া জানালো। এই যে একটি উত্তেজনাকর পরিস্থিতি, এটির কারণে আসলে যেই প্রচারণার যে একটি সুন্দর একটি আবহ ছিল সেটি কিছুটা হলেও একটু থমথমে হয়ে গেছে, যার প্রতিচ্ছবি আমরা দেখছি সকাল থেকে। কোনো প্রার্থী বা কোনো ভোটার সেভাবে আনাগোনা আমরা দেখিনি। বেলা যত বাড়ছে তত আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে উঠছে শিক্ষার্থীদের আনাগোনায়। একই সঙ্গে 2-1 করে প্রার্থীও তাদের লিফলেট এবং হ্যান্ডবিল সেগুলো বিতরণ করা শুরু করেছেন। কিছুক্ষণ পর টিএসসি থেকে ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা, যেখানে তারা আসলে সারা দেশে নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং শুরু হয়েছে। একই সঙ্গে গতকাল আমরা দেখেছি যে যেই নারী রিট করেছিলেন, যার রিটের দরুন আসলে হাইকোর্ট ডাকসু প্রায় 2 মাসের জন্য স্থগিতের একটি আদেশ দিয়েছিলেন, সেই নারীকে আসলে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল এবং তারপর কিন্তু পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এই বিষয়টি সব কিছুকে কেন্দ্র করে আসলে নারীর প্রতি যে সহিংস আচরণ শুরু হয়েছে সারা দেশব্যাপী, সেটির একটি প্রতিবাদ হিসেবে কিছুক্ষণ পরে আসলে টিএসসি থেকে ছাত্র দলের একটি বিক্ষোভ শুরু হওয়ার কথা। সেখানে তারা হয়তো বক্তব্য দিবেন, যারা প্রার্থী আছেন। তখন হয়তো আরও যখন বেলা বাড়বে আমরা আরও জমজমাট পরিবেশ দেখতে পাবো। তবে আরও একটি বিষয় সেটি হচ্ছে গতকাল তো হাইকোর্টের রায় চেম্বার আদালত থেকে স্থগিত করা হয়েছিল। আজকে শুনানি আছে, সেই শুনানিতেও আবার কি রায় হয় বা সেই শুনানিতেও কি পরিস্থিতি হয় সেটির জন্য কিন্তু একটি থমথমে স্থবিরতা কাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। সব মিলিয়ে এতদিন যেই সুন্দর একটি আবহ ছিল সেটি হঠাৎ করে গতকালকের কারণে কিছুটা স্থগিত হয়ে গিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, প্রার্থীরাও বলছেন, যাতে করে কোনো রকম ষড়যন্ত্র বা বাধা না আসে, ডাকসুতে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন হয়, সেটি সকলের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে ঐশী। কক্সবাজারে নদী দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে প্রশাসন, আর এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সেখানে আমাদের সহকর্মী এহসান আল কুতুবী আছে, তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। এহসান, সকাল থেকে কয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানাবেন, আর স্থানীয়রা কি বলছেন সেই তথ্য জানতে চাই। কলি 10টার দিকেই মূলত আজকে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয় এবং সেই অভিযান প্রথমেই কিন্তু আপনার উন্নয়ন ইন্টারন্যাশনাল নামে একটি বিশাল এলাকা ঘিরে রেখে তারা এখানে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল। বিশেষ করে তারা মূলত কনস্ট্রাকশনের কাজগুলো করে। এই কনস্ট্রাকশনের যে মালামাল থেকে শুরু করে বিশাল তারা দখল করে রাখে দীর্ঘদিন ধরে। এমনকি আমরা দেখছি এখন সেই স্থাপনাগুলো এবং কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন। এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব তারা আছেন এবং যখন এই স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করে তখন কিন্তু যে বেশ কিছু লোকজন বলা যায় ভাড়াটে কিছু লোকজন সহ এবং বাধা প্রদানের এক পর্যায়ে পুলিশের সাথে তাদের হাতাহাতি হয়। এক পর্যায়ে যখন 2জনকে ধরে নিয়ে যাচ্ছিল তখন
ইট পাটকেল তারা নিক্ষেপ করে, তখনই কিন্তু এক পুলিশ সদস্য আহত হয়েছেন ইটের আঘাতে, তিনি রক্তাক্ত হয়েছেন এবং দুইজনকে আটক করে নিয়ে গেছেন পুলিশ। তবে এখানে অবৈধ এই জায়গাগুলো দখলের মধ্যে একটি মাদ্রাসা দেখছি আমরা, একটি মসজিদও তারা নির্মাণ করেছে যাতে জায়গাগুলো তারা দীর্ঘদিন ধরে দখলে রাখতে পারে। এভাবে কিন্তু এক একজন এক এক ভাবেই কিন্তু এই কক্সবাজারের এই যে বাঁকখালী নদীর জায়গাগুলো এক একজন এক এক ভাবে কিন্তু দখল করে রেখেছে। এখানে আজকে তারা জিটিডির মতো বিআইডব্লিউটি অভিযান চালাচ্ছে এবং আরো 4 দিন তারা অভিযান চালাবে এবং তারা তাদের যে টার্গেট হচ্ছে প্রবাহ নদী ছিল এবং নদীর প্রবাহ ফিরিয়ে দেওয়াই মূলত তাদের টার্গেট, তারা সেটি আমাদেরকে বলছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাটহাজারী থানায় এই মামলা হয়, তবে মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন রেজিস্ট্রার। আর এদিকে জোবরাগ্রাম সহ আশেপাশের এলাকায় বহাল রয়েছে 144 ধারা। ক্যাম্পাসের অবস্থাও থমথমে। ক্লাস চলমান থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সকল বিভাগের পরীক্ষা। পরবর্তী করণীয় নির্ধারণে বিকেলে 3টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে শনিবার রাতে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধরের জেরে ওই রাতে এবং পরদিন স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষে হয় শিক্ষার্থীদের। প্রভিসি প্রক্টর সহ আহত হন কয়েকশো শিক্ষার্থী। আর আহতদের মধ্যে 3 জন এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনার সবশেষ পরিস্থিতি আমরা জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, আজকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? আপনি তো আছেন সেখানে, আমাদেরকে জানাবেন। আর এই যে শিক্ষার্থীরা কি কি কর্মসূচি দিয়েছে আজ, সে বিষয়ে একটু জানতে চাই। কলি, ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা সকাল 11টা থেকে তারা বিক্ষোভ করার কথা রয়েছে। তাদের অভিযোগ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ ভিসি এবং প্রক্টোরিয়াল বডি তারা আসলে শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেটি দিতে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ তুলেই তারা কিন্তু বিক্ষোভ করার কথা রয়েছে। এখনো পর্যন্ত তবে শিক্ষার্থীরা আসেনি। তবে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সেটি হচ্ছে যে আগে থেকেই পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে ক্লাস চালু রাখার কথা বলেছে। তবে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে ক্লাসে আসতে দেখিনি, অর্থাৎ উপস্থিতি একেবারে নেই বললেই চলে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনেই রয়েছি। সকালে রেজিস্ট্রারের সাথে কথা বলেছিলাম আমি, যেহেতু গতকাল রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের কথা ছিল, সেটি হয়েছে কিনা প্রশ্ন করেছিলাম। তিনি আসলে যেটি জানিয়েছে একটি মামলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা করেছে, তবে বাদী কিংবা মামলার আসামি কারা সেই বিষয়টি আসলে নিশ্চিত করতে পারেনি। জানিয়েছেন কিছুটা সময় লাগবে সেটি জানাতে। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা মামলার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। সেক্ষেত্রে এই যে মামলা নিয়েও কিন্তু একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকে বৈঠক করে একটি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা গতকাল রাতের মধ্যেই মামলা করবে। তবে এই যে মামলা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যে পুলিশ প্রশাসন, সেটি নিয়েও আসলে শিক্ষার্থীরা বিব্রত এবং তারা আসলে বলছেন যে প্রথম থেকেই এই সংঘর্ষের প্রথম থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। তারা ব্যবস্থা যেমন নেয়নি তেমনি কিন্তু এই যে শিক্ষার্থীদের যে নিরাপত্তার বিষয়টিও তারা নিশ্চিত করতে, সব মিলিয়েই কিন্তু তারা বিক্ষুব্ধ এবং বিশ্ববিদ্যালয় আজকে কিন্তু পরবর্তী যে করণীয় সেটি নির্ধারণে জরুরি সিন্ডিকেট মিটিং আহ্বান করেছে। সেটি 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে কলি আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে সুমন। প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে রাজধানীর আদাবরে মবের হাতে জিম্মি হয়েছিলেন এক যুবক। তাকে মুক্ত করতে 999-এ কল করে তার পরিবার, কিন্তু আভিযানিক দল সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ 3 জনকে জখম করেছে। পরে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। রাজধানী আদাবরের শ্যামলী হাউজিং। সোমবার দিবাগত রাতে পলাশ নামের এক যুবক সেখানে গেলে স্থানীয় জনতা নামে মব তাদের জিম্মি করে। এক পর্যায়ে পলাশের পরিবারের কাছে দাবি করা হয় টাকা।
পলাশের পরিবার 999-এ কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় ওই সন্ত্রাসীরা পুলিশ সদস্য আলামিন সহ 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা। হঠাৎ 7-8 জন লোক আসে, 7-8 জন পোলাপান, মানে ওদের নাম 2 জনের নাম জানি, জনি রনি। আসার পর আমাকে বের করে দেয়। বের করে দেওয়ার পর ওরে মারধর করে। মারধর করার পর আমাকে ডাকে, আমাকে বলতেছে ওরে বল টাকা পয়সা আনতে। পরে ওর বাবা মা পুলিশের সাহায্য নিছে। সাহায্য নেওয়ার পর পুলিশ হয়তো 10টার সময় আসছে। আসার পর পুলিশের উপরে উল্টো হামলা করেছে। আহত পুলিশ সদস্যকে প্রথমে সোহরাওয়ার্দী, পঙ্গু ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। পরে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যে ভিকটিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয়। যখন পুলিশ নিচে নামে ছাদ থেকে তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। আমরা একসঙ্গে অভিযান পরিচালনা করে প্রায় 100-র উপরে আমরা এখন পর্যন্ত আটক করেছি। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা এলাকায় এই ঘটনা ঘটে। আহত রাসেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং ঈশা একই ইউনিয়ন ছাত্র দলের নেতা। আর তাদের অভিযোগ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমের সাথে রাসেলের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। গতকাল সন্ধ্যায় রাসেলের পালিত কয়েকটি হাঁস শাহ আলমের মেয়ে ধরে নিয়ে যায়। আর পরে সেই হাঁস আনতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহ আলম এবং তার লোকজন রাসেলের উপর হামলা চালায়। এই সময় রাসেলের ভাই ঈশা বাধা দিলে তাদের 2 জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক খবর, আফগানিস্তানে ভূমিকম্প কবলিত এলাকাগুলোয় এখনও চাপা পড়ে আছে অন্তত 3 থেকে 350 মরদেহ। দুর্গম অঞ্চল আর প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। দুর্যোগ কবলিত এলাকাগুলোয় এ পর্যন্ত 40টির বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আর হতাহতদের নেওয়া হচ্ছে রাজধানীর কাবুলে। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন অনেক স্থানে রোববার স্থানীয় সময় রাত 6 মাত্রায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় 3 প্রদেশে প্রাণ যায় কমপক্ষে 812 জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে 3000। শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও। এর আগে টানা 48 ঘন্টা ধরে বৃষ্টিপাত হয় অঞ্চলটিতে। বেশিরভাগ বাড়িঘর কাদামাটির তৈরি হয়, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, এমনটাই ধারণা করা হচ্ছে। উত্তর আফ্রিকার দেশ সুদানে ভূমিধসে নিহত হয়েছে অন্তত 1000 মানুষ। সোমবার এই তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গেল রোববার ভয়াবহ ভূমিধসের শিকার হয় দারফুর প্রদেশের ম্যারা মাউন্টেন এলাকা। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি গ্রাম। অঞ্চলটির শাসন ক্ষমতায় থাকা বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, ভয়াবহ ভূমিধসের জেরে তারাসিন গ্রামে কেবল 1 জন মানুষ বেঁচে থাকার খবর মিলেছে। বিপর্যস্ত পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার কাছে সহায়তার আবেদন জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সুদানের দারফুরে 2 বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছে ম্যারা মাউন্টেন এলাকায়। এই ছিল যমুনা নিউজের আপডেট।